আমরা আজকে এসেছি নব দত্তর বাড়িতে। নব দত্ত দীর্ঘদিন ধরে শ্রমিক আন্দোলন, পরিবেশ আন্দোলন, মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। তার কাছে আসার একটা প্রধান কারণ হলো গত 22 এবং 23 সেপ্টেম্বরের মধ্যবর্তী রাত থেকে ভোর পর্যন্ত যে তুমুল বৃষ্টি হয়েছিল তাতে কলকাতার প্রায় সবটাই ডুবে গিয়েছিল। অতিবর্ষণে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে, এটা স্বাভাবিক ঘটনা, কিন্তু এবারে কতগুলো অস্বাভাবিক চিত্র আমাদের সামনে উঠে এসেছে। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অন্তত 10 জন সহ নাগরিক প্রাণ হারিয়েছেন। আর তার পাশাপাশি দক্ষিণের বিভিন্ন এলাকা, যেমন অজয়নগরের একটা হাউজিং কমপ্লেক্স, বালিগঞ্জের ম্যান্ডে ভিলায় বিস্তীর্ণ এলাকা এবং আরো অনেক এলাকাতেই 48 ঘন্টার বেশি জল জমেছিল। 50 ঘন্টার বেশি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন ওই সব এলাকার বাসিন্দারা। এই যে জল জমে থাকা এবং জল না নামা, এর পেছনে প্রকৃত কারণটা কি, এটা আমাদের শহরের মহানাগরিক একরকম ভাবে ব্যাখ্যা করেছেন, মুখ্যমন্ত্রী আরেক রকম ভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা নব দত্ত কিভাবে এই বিষয়টাকে দেখছেন সেটা আমাদের জানাটা খুব জরুরি। নববাবু নমস্কার। নমস্কার। এটা কি জলা জমি ভরাট করে বাড়ি করার যে প্রবণতা দীর্ঘদিন ধরে আমরা দেখছি, এই গত 4-5 বছরে কি বিষয়টা এমন জায়গাতেই গেছে যে এবারে আমরা এরকম একটা চিত্র দেখলাম? না, 4-5 বছরে নয়, গত 3 দশক ধরেই বলা যায়। একটু বাড়িয়ে ভাবতে হবে, তার কারণ আমাদের এখানে যে জলাশয় বোঝানো বা পুকুর বোঝানো, আমাদের এখানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচুর পরিমাণে, আপনি যদি পুরনো 100 কলকাতা দেখেন, 100 ওয়ার্ডের কলকাতা, বা নতুন অ্যাডেড এরিয়া ধরে 144টা ওয়ার্ডের কলকাতা, সেখানে প্রচুর পরিমাণে ওয়াটার বডি ছিল, প্রচুর পরিমাণে, এবং সেই ওয়াটার বডিগুলো রাতারাতি সরকারের অধীনে যায়। যেহেতু জানেন যে টিকা টেনেন্সিতে জমিদারের হাতে যেগুলো ছিল, জমির মালিকরা যারা ছিলেন, জমিদাররা, তাদের হাত থেকে সরাসরি তার মালিকানা বা দায়িত্ব প্রাপ্ত হয় হচ্ছে রাজ্য সরকার। স্বাভাবিকভাবে এখানে প্রাইভেটলি ল্যান্ড বোঝানোর বিষয়টায় সরকারি অনুমোদন ছাড়া হতে পারে না। ওয়াটার বডি যতগুলো অনুমোদিত হয়েছে, বোঝানো হয়েছে, সবই সরকারের অনুমতিতে হয়েছে। সরকার সেটাকে নস্যাৎ করতে পারবে না। 3 দশক ধরে ন্যাটমোর হিসেব অনুযায়ী যতটুকু হিসেব পাওয়া যাচ্ছে, তাতে প্রায় 4500-এর মতো ওয়াটার বডি আমাদের এই 144টা ওয়ার্ডের কলকাতায় আপনার বোঝানো হয়েছে। আচ্ছা, ফলে এইটা যে একটা বিপুল এবং র্যাপিড বোঝানোটা হয়েছে, খুব দ্রুত গতিতে বুঝে চলেছে। আমি কলকাতার কথা বলছি, পূর্ব কলকাতা জলাভূমিকে বাদ দিয়ে, বাইপাসের এপারের কলকাতা। তো এইটা আপনি ধরুন খুব র্যাপিড বোঝানো হয়েছে এই লাস্ট আপনার ধরুন 10-15 বছরে, খুব বেশি পরিমাণে বোঝানোটা চোখে পড়ছে। হাউজিং এর ব্যাপক হাউজিং, এখন দেখুন হাউজিং এর তো মানুষের আবাসনের একটা প্রয়োজনীয়তা আছে, ফলে স্বাভাবিকভাবে এখানে ওপেন স্পেসের পরিমাণ কম। সারা ভারতবর্ষের অন্যান্য শহরগুলির তুলনায় কলকাতায় ওপেন স্পেস, মাথাপিছু ওপেন স্পেস অ্যাজ পার জনঘনত্ব মাত্র 7%, যেখানে 28 থেকে 30% অ্যাভারেজ অন্যান্য মেগা সিটিতে আছে। ফলে ওপেন স্পেস, যেহেতু খালি জমির পরিমাণ মাথাপিছু কম, সেখানে হাত পড়বে কোথায়? হাতটা খুবই স্বাভাবিকভাবে পড়বে জলাশয়গুলোতে, জলাভূমিগুলোতে। এবং এটা একটা খুবই বেআইনি ভাবেই বলতে পারেন ল্যান্ড ডিপার্টমেন্টের একটা অসম্ভব দুর্নীতি এখানে কাজ করেছে। ফিশারিজ ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গটাকে নিঃশেষিত করে দিয়েছে। ওই মাছ চাষের গল্পে মৎস্যজীবীদের মৎস্য দপ্তরকে দেখা হয়, কেউ জলাশয় বোঝানোর নিরিখে দেখে না। আইন কঠোর থেকে কঠোরতর আইন বিগত বামফ্রন্ট সরকারের আমলে মৎস্য আইনে ছিল, ফিশারিজ অ্যাক্টে ছিল। ফিশারিজ অ্যাক্টেই কিন্তু ওয়াটার বডি বোঝানো যেত না। 5 কাটার উপরে কোনো বডি বোঝানো যাবে না অ্যাবসলিউট টার্মে, একদম 0 এতে ছিল। আর যদি অনুমতি নিতেও হতো 5 কাটার নিচে, তাহলে সেটা অনুমোদন সাপেক্ষে এবং সেটা তদন্ত সাপেক্ষে। এবং নর্মালি ফিশারিজ ডিপার্টমেন্ট এইখানে অনুমতি দিত না। এবং আইন সংশোধন না, এখানে ফিশারিজ ডিপার্টমেন্টের কাজ কি ছিল? তার তো পুলিশ নেই, তার কাজ ছিল এফআইআর করা, এবং এফআইআরটা এক্সিকিউট করার দায়িত্ব ছিল লোকাল থানাগুলোকে পাওয়ার দিয়েছিল। তার আগে এডিএমএলআরদের ছিল। এই যে এডিএমএলআর যারা, তাদেরও দায়িত্ব ছিল এফআইআর করার, যে যদি কোথাও বেআইনি ভাবে জলাশয় বোঝানো হয় তাহলে সেখানে এডিএমএলআররা তারা আপনার এখানে করবে। এবং মিউনিসিপ্যালিটিকে চিফ এক্সিকিউটিভ অফিসার, এইগুলো অ্যামেন্ডমেন্ট করে হয়েছিল। মৎস্য দপ্তরের পরবর্তী বামফ্রন্টের সময় মৎস্য দপ্তরের নানান থেকে আটকানোর পরিপ্রেক্ষিতে এই সমস্ত ব্যবস্থাগুলো এসেছিল।
তাদের আমলে যদি ওই ব্যবস্থাগুলোকে ভাঙার নানান প্রক্রিয়া শুরু হয়ে যায়, তাদের আমল থেকে শুরু হয়, কিন্তু সংখ্যায় কম, কিন্তু হয়েছে। আজকে যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন এরা একেবারে ভয়ঙ্কর ধরনের বেআইনি কাজ করেছে, এবং এটার কোনো ক্ষমা নেই। দেখুন, ব্যক্তিগতভাবে কোথায় কে আইন ভাঙছে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে ব্যবস্থা নেওয়ার অধিকারী যারা, তারা যদি আপনার ব্যবস্থা না মানে, আইন না মানে, অর্থাৎ আইনের রক্ষকই যদি আইনের প্রতি শ্রদ্ধাবোধ না দেখায়, অথবা তারা আইনের প্রতি মান্যতা না দেখায়, তাহলে সাধারণ মানুষকে দোষারোপ করে লাভ নেই। যে দোষারোপটার দিকে ইঙ্গিত করা হচ্ছে যে সাধারণ নাগরিক অভিযোগ করতে পারে না। দোষারোপ হচ্ছে এই যে জমা জলে যে বিদ্যুৎ স্পৃষ্ট হতে হবে, জেনে শুনে কেন জমা জলে পা দিয়েছেন, কেন বাড়ি থেকে বেরিয়েছেন, অ্যাজ ইফ রুটি রুজির তাগিদে বৃষ্টি পড়লে পরে বাড়ি থেকে বেরোনো যাবে না, জল জমলে পরে বাড়িতে বসে থাকতে হবে। কোন শহরে আপনি এইরকম, মানে এই যে আপনি ধরুন যেখানে এলেন, আপনি ভাবতে পারেন, আপনি এই যে থানার সামনে থেকে দেখুন, সেটাও দেখবেন ওভারহেড তার, কেবিলের লাইন বলুন, বিভিন্ন টেলিফোনের লাইন বলুন, বা বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক লাইন বলুন, এটা নিয়ে একটা দর কষাকষি আছে, মানে একটা নিজেদের মধ্যে একটা চাপানুতোর আছে। ল্যাম্পপোস্ট গুলো কার? এটা তো রক্ষণাবেক্ষণের দায় কার? পুরসভার না সিএসসি? হ্যাঁ, মানে ল্যাম্পপোস্ট গুলো কার, বাংলা কথা। এখনো পর্যন্ত আমরা কেউ নিশ্চিত নই, মানে কেউই। অথচ আপনি যদি মিউনিসিপ্যালিটির, যদি কর্পোরেশনের, যদি আপনি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন 1 নম্বরে রয়েছে হচ্ছে যে তারা এই যে লাইট পোস্ট গুলোকে তাদের মেনটেনেন্স করবে এবং ম্যানেজমেন্ট করবে। ফলে সেখানে কিন্তু দায়িত্বটা কিন্তু পুরোপুরি কলকাতা কর্পোরেশনের, অন্য কারুর নয়। যেভাবে সিএসসি কে অভিযুক্ত করা হচ্ছে, সিএসসির অনেক দোষ ত্রুটি আছে। প্রশ্ন হচ্ছে যে সিএসসি বিপুল পরিমাণে টাকা এখান থেকে তুলছে, তার কোনো দায়িত্ব সে পালন করে না, সেটা একটা ব্যাপার। আজকের দিনে ইলেকট্রিকে কেন মানুষ শক্ট হবে, কেন মানুষ ইলেকট্রিকে মারা যাবে? শুধু হাত দিলে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক লাইনটা অফ হয়ে যাবে। এই তো ডিজিটালি তো এটা অ্যাকসেপ্টেড বেরিয়ে গেছে, সাইন্টিফিক বিভিন্ন বেরিয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই সস্তার মেকি ঝগড়া আমরা দেখবোই বা কেন? কলকাতায় নাগরিক সমাজ বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে কলকাতায় নাগরিক সমাজ বলে আলাদা করে কিছু নেই। রাজনৈতিক সমাজ আছে, যারা সমাজ নিয়ে ভাবে, তারা রাজনীতি নিয়ে ভাবে, তারপরে তারা দল নিয়ে ভাবে, তারপরে তারা সমর্থন অথবা বিরোধিতা নিয়ে ভাবে। ফলে এরকম একটা গোটা চক্রটা চলার ফলে এখানে একটা সুবিধা পাচ্ছে এই তথাকথিত দায়বদ্ধ যারা রাজনীতিক আছেন, ক্ষমতায় আছেন, তারা এই সুবিধাটা পেয়ে যাচ্ছেন। দলাদলির মধ্যে পুরো ব্যাপারটা, দায়টা কার, এটা ঘুরিয়ে দিচ্ছেন। মানুষ অতটা সচেতন ভাবে নয়। আমরা বারবার এই অভিযোগ করেছি। আপনি যদি বলেন, কলকাতা নিয়ে ব্যাপক অভিযোগ আমরা বহুবার করেছি, আমাকে এটা শুনতে হয়েছে। মেয়রের উপস্থিতিতে মেয়র ইন কাউন্সিল, কলকাতা প্রেস ক্লাবে আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছে যে নবদারা যথেষ্ট ভালো কাজ করেন, কিন্তু নবদাদের সমস্যা হচ্ছে যে যখন তারা জলাশয় বোঝানোর অভিযোগগুলো করছেন, আমরা যখন চরিত্র দেখছি সেটা জলাশয় নেই, তারা বাস্তবে সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের চরিত্রে হচ্ছে, সেটা ল্যান্ড মানে ওয়াটার বডি নেই। ফলে আমাদের কিছু করণীয় থাকে না। এটা সর্বৈব মিথ্যা এবং ভুল। কারণ হচ্ছে ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট এরকম কোনো একটা অ্যাবসলিউট পাওয়ার নিয়ে বসে নেই। এখানে সিএমওর পাওয়ারটা হচ্ছে শেষ কথা। পশ্চিমবঙ্গ ভীষণ সেন্ট্রিক। আপনি যদি কোনো জায়গায়, যেহেতু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ডিপার্টমেন্টে অভিযোগের খাতা নিয়ে বেরোই, অভিযোগের ঝুলি নিয়ে যাই, মানিত হই, অপমানিত হই, সম্মানিত হই, ইত্যাদি ইত্যাদি, সেখানে দাঁড়িয়ে বারবার একটা কথা আপনাকে শুনতে হবে, বুঝলাম নববাবু, বুঝলাম আপনার কথা, জানলাম ব্যাপারটা খুবই বাস্তবোচিত, কিন্তু এটা সিএমওর অনুমতি ছাড়া হবে না। এই যে গোটা পুরো রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, গোটা কর্পোরেশন, গোটা আপনার মিউনিসিপ্যালিটি, এগুলো সব হচ্ছে শেষ কথা পলিসি লেভেলে কি হাওড়ায় কেন জঞ্জাল অপসারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, হাওড়ার চেয়ারম্যানের বক্তব্য হচ্ছে, আমি নিজে দেখা করেছিলাম যে এটা সিএমও দেখছে, বায়োমাইনিংটা সিএমও দেখছেন। মানে কি গোটা বিষয়টা শেষ কথা সিএমও। তাই যদি হয়, চিফ মিনিস্টার অফিসটাই যদি শেষ কথা হয়, তাহলে তার দায়বদ্ধতা আছে। ফলে এই দায়বদ্ধতা, তিনি এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দায়টা কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তর নেবেন না, সিএসসির ঘাড়ে দিচ্ছেন। সিএসসি নিচ্ছে না, সেটা আবার কর্পোরেশনের ঘাড়ে দিচ্ছে, কর্পোরেশন নিচ্ছে না। এইটা মানুষকে শুনতে হচ্ছে, জানতে হচ্ছে। আমাদের এখানে অজ্ঞতাটা, এই যে ওয়াটার বডি গুলো বন্ধ করে দেওয়া বা বুঝিয়ে দেওয়া, এটার যে কি সাংঘাতিক বিষময় ফল হতে পারে, নাগরিকরাই তো সেটা না। দেখুন, এটা অভিযোগটা আপনি আমি করতে পারি, আমরা অসংখ্য অভিযোগ করেছি না, কিন্তু তাদের আজ এবারে যে এই বৃষ্টির যে জল জমার চিত্র দেখলাম, সেটা কি আপনার চোখে অন্যান্য বারের মতোই? না, কোনো মতেই নয়, আরো হবে।
এই যে মেঘ ভাঙা বৃষ্টি যেরকম আরো হবে ক্লাইমেট চেঞ্জের ফলে, অকস্মাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, এগুলো কিন্তু ভবিষ্যৎবাণী করা আছে। যদি আজকে বলে আমরা জানতাম না, এসব ন্যাকামির কোনো শেষ কথা নেই, এসব অভদ্রচিত ব্যবহার, মানুষের সঙ্গে শেষ কথা। যারা ক্ষমতায় আছেন তাদের কিছু দায়বদ্ধ কথাবার্তা বলা উচিত, তাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। এই যে প্লাস্টিক, উনি রাতের বেলা বেরিয়ে প্লাস্টিক ম্যানহোল থেকে তুলছেন, কেন তুলছেন? প্লাস্টিক নিষিদ্ধ করা, কেন্দ্রীয় সরকারের আইন আছে নিষিদ্ধ প্লাস্টিক। আপনি ওয়ান টাইম ইউজ প্লাস্টিক অর্থাৎ 120 মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক আপনি তৈরি করতে পারবেন না, আপনি ব্যবহার করতে পারবেন না, আপনি বিপণন করতে পারবেন না, আপনি পরিবহন করতে পারবেন না, অর্থাৎ সেটা সম্পূর্ণ তো বেআইনি। তাহলে এটা জানার পরেও তাদের বলতে হবে যে তারা কটা প্লাস্টিক উৎপাদনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, কটা প্লাস্টিক যারা ওয়ান টাইম ইউজ প্লাস্টিক তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এর উত্তর নেই, এর উত্তর তারা দেবেন না। ম্যানহোল থেকে ওটা লোক দেখানো, কিছু টিভি ক্যামেরাম্যান নিয়ে যায়, তারা দেখায় যে এটা খুব কাজের কাজ হচ্ছে। কেন এটা হবে? আপনি কোনদিন পুরসভাকে দেখেছেন এই কাজটা করতে? কতগুলো ব্যানার লাগিয়ে দেয় পুরসভা, শুধু আপনি ব্যবহার করবেন না, আপনি যদি ব্যবহার করেন অমুক আইন অনুযায়ী নিষিদ্ধ ব্যবস্থায় আপনার জরিমানা করা হবে, ইত্যাদি ইত্যাদি। তারা বলতে পারবেন এই বাবদ জরিমানা কতটুকু আদায় করেছেন? তারা কোনো হিসেব দেখাতে পারবেন না, নেই। তার কারণ তাদের আন্তরিকতা নেই। আমার বক্তব্য স্পষ্ট, আইন ভাঙে হচ্ছে সরকার, কোন সাধারণ নাগরিক আইন ভাঙে না, এটা জেনারেল অ্যাক্ট। এইবারে যেটা ঘটলো, এই যে 48 ঘন্টা 50 ঘন্টা বা 52 ঘন্টা ধরে কোথাও একটা, বা বিশেষ করে অভিজাত এলাকা, সেইগুলো এমন নয় যে যদি বস্তি ডুবে থাকে তা নিয়ে মাথা ব্যথা থাকে না, উত্তরণ আপনি পার পেয়ে যাবে। এই সরকার নাম দিচ্ছে উত্তরণ, মনে করছে উত্তরও তো হয়ে গেল বোধহয়। তারা আদৌ তো নাম দিলে তো কিছু যায় না, ওগুলো সাইনবোর্ড লাগানো, ওটা দিয়ে কিছু মানসিকতার পরিবর্তন। কিন্তু ম্যান্ডেভিলা গার্ডেন্স এর মতো একটা এলাকার মানুষজন যদি এত ঘন্টা ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকেন এবং এইভাবে জল জমে থাকে বিভিন্ন রাস্তায়, যে রাস্তাগুলোয় আমি বলি কলকাতা পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি কেন্দ্রীভূত শহর। কলকাতা প্রায় সবটাই ক্রিমটাই নিয়ে নেয়, 80% ক্রিম কলকাতা নিয়েছে, বাজেটেরও তাই, সবকিছুর তাই। আমি বলতে বাধ্য হচ্ছি গত 15 বছরে 20 বছরে সমাজের একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। ফলে এইটা যদি উচ্চবিত্তের সঙ্গে নিম্নবিত্তের মানুষের যে বৈষম্য, সেটা এত পরিমাণ বেড়ে গেছে, চাহিদার প্রশ্নে বেড়েছে, ভোগ করার প্রশ্নে কনজিউম বেড়েছে, বিভিন্ন ধরনের যে সমস্ত সরকারি পরিষেবা আছে সেগুলো গ্রহণ করার প্রশ্নে বেড়েছে। কমেছে হচ্ছে সচেতনতা কমেছে। মানে যদি এখন ধরুন একটা সরকারি ব্যবস্থায় আপনি আছে সাউন্ড লিমিটার ছাড়া কোনো আপনি মাইক্রোফোন চালাতে পারবেন না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলছি 45,000 পুজো হচ্ছে, 45,000 পুজোর মধ্যে সমস্ত পুজোতেই কম বেশি আপনার মাইক্রোফোন লাগানো আছে। আপনি 1000টা মাইক্রোফোন দেখিয়ে দিন, 1000টা ক্লাবের পুজোতে দেখিয়ে দিন যেখানে আপনি সাউন্ড লিমিটার আছে। 100টাও পাবেন কি? 100টাও পাবো না। এটা আন্তরিকতার অভাব। তুমি যদি সরকার, তুমি যদি মেয়র, তুমি যদি মিটিং করো, সেই মিটিং এ যদি 300টা চোঙা লাগানো হয়, 30টা চোঙা লাগানো হয়, সেটা যদি সাউন্ড লিমিটার লাগানো না থাকে, তাহলে আমি ব্যক্তি নবদত্ত একটা মিটিং করতে গেলে, আমি যখন আইনটা ভাঙছি পুলিশ এসে বলছে, তখন সেটা কোনো ব্যালেন্স থাকে না। সরকার যদি একটা রেগুলেটরি অথরিটি, তার যদি এই দায়িত্বটা পালন না করে, সে যদি প্লাস্টিক, এইবারের অভিজ্ঞতা তো আমাদের বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে গত 6 মাস ধরে সমস্ত মিউনিসিপ্যালিটি, আমাদের 14টা জেলায় আমাদের সংগঠন এই মুহূর্তে আছে। আচ্ছা, এই সংগঠন প্রসঙ্গে বলছি, 2011-তে আপনারা সবুজ মঞ্চ তৈরি করলেন, কিন্তু তারও আগে মানে 1989-তে যে আপনাদের নাগরিক মঞ্চ, সেই নাগরিক মঞ্চের যে ধারাবাহিক আন্দোলন, তারপর সবুজ মঞ্চ একেবারে নির্দিষ্টভাবে পরিবেশ রক্ষার সঙ্গে যুক্ত, হ্যাঁ, একটা বড় প্ল্যাটফর্ম। এখনো পর্যন্ত এমন কোন ক্ষেত্র আছে যেটাতে আপনারা বলতে পারেন যে এই লাগাতার আন্দোলনের একটা সাফল্য আমরা অর্জন করেছি? না, এইটা বলার মতো কোনো জায়গায় এখনো নেই। হয়তো 10% 15% মানুষের মধ্যে নাগরিক সচেতনতা বেড়েছে, যেমন শব্দ নিয়ে কিছুটা হলেও সচেতন হয়েছে, মানুষ অভিযোগ করছেন না। কিন্তু আপনার কি মনে হয় যে এবারের যে অভিজ্ঞতা হলো, সেপ্টেম্বর মাসের 22-23 তারিখে যে বৃষ্টি হলো, বলা হচ্ছে যে এটাতে একটা অস্বাভাবিক বৃষ্টি, 5 ঘন্টার মধ্যে 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হলে পরে কি করার আছে? আপনারা চান না বম্বেতে যে, মুম্বাইতে যেভাবে জল জমে, ব্যাঙ্গালোরে জল জমে, দিল্লিতে যে জল জমে, 7 দিন ধরে জল জমে থাকে, ওই সেগুলোর কথা বলছেন না? কলকাতায় সামান্য জল জমলে আপনারা এত চেঁচামেচি করেন কেন?
তারা কি বুঝতে পারছেন যে কোন জায়গায় তারা নিয়ে যাচ্ছেন? না, আমি তো ধরুন ইতিহাস চর্চাও করবো না, আর ভূগোলের পরিক্রমা করতেও বেরোয়নি। আমার কাজ হচ্ছে আমি যে শহরটাকে ভালোবাসি, যে শহরটায় বাস করি, যে শহরের দায়িত্বে তোমাদের এনেছি আমরা অনেক ভাবনা চিন্তা করে, আমাদের প্রিয় বিভিন্ন সুনাগরিক মহানাগরিক ইত্যাদিরা, তারা তাদের দায়িত্ব আইন অনুযায়ী পালন করছে কিনা আমরা এটাই দেখবো। আইন অনুযায়ী তোমার দায়িত্ব তুমি পালন করছে কিনা তার জবাবদিহিটা করো, তার কৈফিয়তটা দাও। সেই কৈফিয়ত দাবি করছে তোমার কাছে যে জলাশয় বোঝানোর সময় তুমি কি চোখ বন্ধ করেছিলে? ওয়াটার বডি পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে ক্রমশ, কলকাতায় কমে যাচ্ছে বর্তমানে কত সংখ্যা এসে দাঁড়িয়েছে? 3000-এর মতো হবে, 2700 থেকে 3000। এবং সেটাও থাকবে কিনা সন্দেহ। সেটা দিনের পর দিন আমরা যখন আলোচনা করছি তখনই হয়তো 10টা ওয়াটার বডি বোঝানো হচ্ছে। আর কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক যে রায়, সেটা সম্পর্কে আপনি কি বলবেন? কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায় হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে। প্রথম কথা হচ্ছে যে সবকিছু দেখেই আপনাকে প্ল্যান স্যাংশন করা হচ্ছে, কিন্তু সেই প্ল্যানের মধ্যেই তো এই ঘটনাগুলো ঘটছে। দুটো বাড়ির মধ্যে যতটুকু ফারাক থাকা বিল্ডিং লতে আছে, সেই ফারাক কি কোথাও মানা হচ্ছে? সেখানে রাজনৈতিক প্রভুদের সৌজন্যে সেখানে ঝান্ডা তুলে দিয়ে, শাসক দলের ঝান্ডা বা অন্যান্য ঝান্ডা তুলে দিয়ে সেখানে বেআইনি কাজ রাতারাতি করা হচ্ছে। এবং কলকাতা শহরের ভবিষ্যৎ একদম, এবং যখন এই নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে, যখন দেখা যায় দুটো বাড়ি পরস্পরের দিকে একেবারে হেলে গেছে, মাঝখানে আধ মিটার জায়গাও নেই, তখন যখন মিডিয়ার নজর সেদিকে পড়ে এবং লাগাতার সেটা নিয়ে খবর হয়, তখন অনেক কিছু আমরা শুনতে পাই। যেই মিডিয়ার নজরটা সরে যায় তখন কিন্তু আর সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা। কলকাতার মিডিয়া, আমি একথা বলতে বাধ্য, পশ্চিমবঙ্গের মিডিয়া অনেকটা সরকারমুখী মিডিয়া। এখানে সরকারের চোখ দিয়ে, বিশেষ করে পুরসভার চোখ দিয়ে পুরো ব্যাপারটা দেখে অধিকাংশ ক্ষেত্রে। এখানে বিভিন্ন ধরনের র্যাপও কাজ করে, বেনিফিশিয়ারিতে ভর্তি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য হচ্ছে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি ছিল না। লক্ষ্মীর ভান্ডারের বেনিফিশিয়ারির কথা আমি বলছি না, তারা তো গরিব মানুষ, তাদেরকে দিচ্ছেন, তাদের ব্যাপারে অনেক বক্তব্য থাকতে পারে, আমারও আছে ইত্যাদি। কিন্তু তাতে একটা সমস্যা হচ্ছে, আপনি যেই মুহূর্তে এই ভাতা নির্ভরতাটা তৈরি করবেন, তারা নানান রকম অসুবিধার মধ্যে থাকা সত্ত্বেও তারা কিন্তু মাথা তুলে প্রতিবাদ করতে পারবেন না। আমি আপনাদেরকে বলছি, এই যে নিকাশি ব্যবস্থা, এই যে বহুতলের যে আনপ্ল্যান্ড ওয়েতে বহুতল করা, এই যে আমাদের যে ওয়াটার ক্রাইসিস, আমি আপনাকে নির্দিষ্টভাবে জিজ্ঞেস মানে এই প্রশ্নটাই করতে চাই যে ধরুন এই বন্যা হলে পরে ওই যে ডিভিসি ড্রেজিং করছে না, সেই জন্য জল চলে আসছে উত্তরপ্রদেশ থেকে, উত্তরাখণ্ড থেকে, ঝাড়খণ্ড থেকে জল চলে আসছে, তাই পশ্চিমবঙ্গ ডুবে যাচ্ছে। এটা তো আমরা ধারাবাহিকভাবে শুনছি। কিন্তু কলকাতা শহরের যেভাবে ডুবে গেল একটা শহর এই এক রাতের বৃষ্টিতে, এবং তারপর সেই জলটা নামছে না, আপনি বলতেই পারেন গঙ্গায় তখন হাই টাইড চলছে, তখন জল ওদিকে যাচ্ছে না, জল ব্যাকফ্লো করছে ইত্যাদি ইত্যাদি। কথা আমি বলছি যে এর উত্তর আছে, এর উত্তরটা বেরোচ্ছে না, আমরা দিয়েছি। আচ্ছা, বাগজোলা ড্রেজিং করার দায়িত্ব কার ছিল? সার্কুলার ক্যানেল ড্রেজিং করার দায়িত্ব কার ছিল? এই যে ক্যানেলগুলো রয়েছে, কলকাতা শহর হচ্ছে একটা সাবসিডাইজ সিটি, যেটা নেচারের দিক দিয়ে, প্রকৃতির দিক দিয়ে একটা আশীর্বাদ পেয়ে এসছে। ঠিকই, কারণ এর যা ভেতরে ক্যানেল, ইন্ডাস্ট্রি বলুন, ডেভেলপমেন্ট বলুন, তাতে একটা বিশাল কাজের সুবিধা যে আমি ব্যাপক পরিমাণে, এবং এখানে একটা নোংরা জলের, ময়লা জলের খাল আছে, যেটা ভারতবর্ষের কোথাও পাবেন না কেরালা ছাড়া। ময়লা জলের খাল, পরিষ্কার জলের খাল, এবং এই খালগুলো ড্রেজিং করার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের টাকা আমরা নিচ্ছি, সরকার, রাজ্য সরকার নিচ্ছেন, পৌরসভা নিচ্ছেন, আর এইগুলো ড্রেজিং করার জন্য গঙ্গা ড্রেজিং করছেন না কেন্দ্রীয় সরকার, বোঝা গেল। এবং সেটা ঠিকই, অভিযোগটা ঠিক আছে, কিন্তু এই যে ভেতরকার বিষয়টা, কিন্তু এটা বামফ্রন্ট সরকারের আমলেও চেষ্টা হয়েছিল, কিন্তু সফল হয়নি। না, দেখুন, চেষ্টা একটা জিনিস, আমি কোনো চেষ্টাই করলাম না। ইরিগেশন দপ্তরের মানসবাবুর শুধু বিবেকের বাণী আছে। আপনি মানসবাবুর সঙ্গে কথা বললে উনি বাণী দেন, উনি কারুর কথা শোনেন না, উনি বলেন। এবং এটা একটা কালচারে দাঁড়িয়ে গেছে, গোটা পলিটিশিয়ানরা, যে সবাই বলবে, কারুর কথা কেউ শুনবে না। আমি একাধিক মিটিং এ গিয়ে দেখেছি যে ওনারা বলবেন, আমাদের শোনাটা কাজ, কিন্তু আমাদের কথা কেউ শোনার লোক নেই। কিন্তু এই পরিস্থিতির পরে চড়িয়াল খাল, দীর্ঘদিন ধরে সেটা নিয়ে আন্দোলন হচ্ছে, চড়িয়াল খালকে বুঝিয়ে ফেলা হলো। সেই চড়িয়াল খাল, আদিগঙ্গা সংস্কার বছরের পর বছর আটকে আছে। সেটা কি সংস্কার করতে গেলে পরে কিছু মানুষকে উচ্ছেদ করতে হবে? এটা তো ঘটনা যে কিছু মানুষের উচ্ছেদ হতেই পারে। হ্যাঁ, মানে সেই রাজনৈতিক কারণেই কি? না, ওটা শুধু কারণ নয়, এটা লোকাল ইন্টারেস্ট কাজ করছে। এখানে বিভিন্ন ধরনের আঞ্চলিক স্বার্থ কাজ করছে, এবং সেই আঞ্চলিক স্বার্থ এর মধ্যে লুকিয়ে আছে, মানে জড়িয়ে আছে, এবং এই আঞ্চলিক স্বার্থই এগুলোকে আটকে দিচ্ছে। সবচেয়ে বড় কথা, এগুলো সবটাই বিকল্প ব্যবস্থা করা যায়।
বাইপাস যে হলো, কত মানুষের উচ্ছেদ হয়েছে। আজকে বাইপাস যখন আপনি ব্যবহার করছেন তখন কি উচ্ছেদ হওয়া মানুষগুলোর কথা মনে পড়ছে না? তারা কোথায় গেল? তারা হারিয়ে গেল না? আমি বলছি ফুলবাগান মোড় থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত যে বিপুল মানুষ উচ্ছেদ হয়েছিল তাদেরকে নিয়ে গিয়ে উল্টোডাঙ্গায় বিরাট আবাসন করে সেখানে জায়গা দেওয়া হলো। এই যে ক্যানেল সাইড গুলো থেকে যে এত মানুষ উচ্ছেদ হলো, 10,000 মানুষ উচ্ছেদ হয়েছে এই পশ্চিম কলকাতা শহরের ক্যানেল সাইড থেকে, তাদের নোনারাঙ্গাতে আপনার আবাসন দেওয়া হয়েছে, করা হয়েছে, সেখানে আবাসন দেওয়া হয়েছে। বিকাশ ভট্টাচার্য তখন মেয়র ছিলেন, তখন থেকে শুরু হয়েছে, দেওয়া হয়েছে। ফলে যারা সোকল্ড, একটা সময় অশোক ভট্টাচার্যের বক্তব্য ছিল এনক্রোচার, এদের আবার জায়গা দেবো। এবং আরেকটা কথা আপনাকে স্মরণ করাই, সেটা হচ্ছে তখন বিকাশ বাবুই মেয়র ছিলেন। এই আন্ডারগ্রাউন্ড যে নিকাশি ব্যবস্থা, এটার একটা আমূল সংস্কারের যে চেষ্টা করেছিলেন, সেটা শোভন চট্টোপাধ্যায় যখন মেয়র ছিলেন তখনও কিন্তু শোভন বাবুর কিন্তু এই উদ্যোগ ছিল। অন্যান্য ব্যাপারে আমি বাদ দিচ্ছি, না না, আমি একেবারে নির্দিষ্টভাবে নিকাশির প্রশ্নে শোভন বাবুর একটা ইতিবাচক ভূমিকা ছিল। তার আগে প্রশান্ত চট্টোপাধ্যায়, তার আগে প্রশান্ত সুর, এদের নাম আপনার প্রত্যেককে বলতে হবে যে এদের একটা নিকাশি ব্যবস্থায় একেবারে ছবির মতো, ম্যাপের মতো জানতো। যখনই আমি এদের সঙ্গে কাজ করেছি একটা সময়, আমি দেখেছি যে অতি বর্ষণ হলেই তারা কেউ বাড়িতে থাকে না, বেরিয়ে পড়ে তারা গিয়ে ম্যানহোল থেকে প্লাস্টিক তুলছে, ছবি তোলে না, তারা চলে যায় বস্তিগুলোতে। আমাদের মেয়র কিন্তু কন্ট্রোল রুমে চলে যান, কন্ট্রোল রুম সারা 24 ঘন্টা কন্ট্রোল রুমে থাকেন, সুইপার বস্তিতে চলে যান, সেখানে গিয়ে সর্দারদের ধরেন যে কোথাকার কোন জায়গাটা আন্ডারগ্রাউন্ডের ম্যাপ, কোন জায়গাটা খুলতে হবে। এটা প্রশান্ত সুর আমাকে বলেছে। অতি বর্ষণ এটা কলকাতায় হয়েছে, 50 বছরে হয়েছে কিনা 100 বছরে হয়েছে কিনা সব তুলনামূলক আলোচনা করে লাভ কোনো মানে হয় না। তুমি অতি বর্ষণ হলে তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো তুমি নিয়েছো কি নাও নি বলো। তোমার অন্যায়গুলোকে এর মধ্যে দিয়ে ঢাকা যাবে না। জলাশয় বোঝালে কেন তুমি, কেন গাছ কাটো, কেন ওপেন স্পেসের তুলনা কম, কেন তুমি বেপরোয়া ভাবে বহুতল জানিয়ে মানানোর অনুমতি দিচ্ছ? কোনো মাঠ নেই। একেবারে শেষে আপনাকে জিজ্ঞেস করব যে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মানে নাগরিকরা তারা তো এবারে অন্তত বুঝতে পেরেছেন, আমপানেও যা হয়নি এবারে তারা ফেস করেছেন সেটা। এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কি কোনো পথ আছে? দেখুন, নাগরিক সমাজ চিরদিনই হচ্ছে তাদের মধ্যে ক্ষমতাবান নাগরিক সমাজ যারা পলিসি মেকার। তাই পলিসি মেকারদের মধ্যে একটা ব্যাপক 20 বছরে পরিবর্তন ঘটেছে। রাজনীতিকরা সাধারণ মাস ট্রান্সপোর্টে চড়েন না, রাজনীতিকরা রাস্তা দিয়ে হেঁটে যান না, মাটিতে যা থাকে না চরণ, এদের তরুণত্ব তাই। তার ফলে পলিসি মেকারদের প্রবলেম হচ্ছে যে তাদের কাছে তাদের লেভেলে যে ইউটিলিটিটা আছে বা পরিষেবাগুলো পাচ্ছে, সার্ভিসটা পাচ্ছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে, তারা যে পয়সা, এই সমাজে একটা ভাগ হয়ে গেছে যে যারা পয়সা দিয়ে পরিষেবা কিনতে পারবে আর যারা পয়সা দিয়ে পরিষেবা কিনতে পারবে না। আলটিমেটলি এই সোসাইটি হিসেবেই তার জীবন্ত অবস্থায় বেঁচে থাকতে গেলে তার পরিষেবাগুলোকে দেওয়ার দায়িত্ব আম জনতাকে, তার মধ্যে বড় লোক, গরিব লোক, মাঝারি লোক সব পড়বে, তাদেরকে দিতে হবে। এবং আইনের জায়গা থেকে কখনো এই বিচার করেনি। এই বিচারটা করছেন প্রশাসকরা। আমি বলতে বাধ্য হচ্ছি, এই বিচারটা করছেন প্রশাসকরা এবং তাদের উপযুক্ত জবাব ঠিক মতো করে তাদের কাছে কৈফিয়ত চাওয়া, এই কাজটাই হচ্ছে নাগরিকদের বড় কাজ। একটা আবহাওয়ার পরিবর্তন ঘটছে, মেঘ ভাঙা বৃষ্টি বাড়বে, যত বেশি মেঘ ভাঙা বৃষ্টি বাড়বে অত আবহাওয়া দপ্তর অত ঘোষণা করে আগাম ঘোষণা করতে পারবে না। হঠাৎ আরো বেশি প্লাবনের দিন আসবে, ঘনিয়ে আসছে। ঠিকই। নমস্কার, আপনাকেও অনেক ধন্যবাদ।